হচ্ছে গতি দেখবো, ঠিক আছে? আচ্ছা, গতির প্রথমে হচ্ছে যে স্থিতি এবং গতি, এই দুইটা কি বিষয় নাকি? আচ্ছা আচ্ছা, ১ নম্বরে এদিকে আচ্ছা, ১ নম্বরে হচ্ছে স্থিতি। স্থিতি আর এটা হচ্ছে কি গতি নাকি? স্থিতি হচ্ছে কি সময়ের সাথে যদি কোনো বস্তুর অবস্থার পরিবর্তন না হয়, এটা হচ্ছে স্থিতি। গতি কি হবে? সময়ের সাথে যদি কোনো বস্তুর অবস্থার পরিবর্তন হয়। তার মানে কি? আর উদাহরণ হইতে পারে কি? যে দেখ, এটা হচ্ছে যে এটা একটা গাড়ি আছে, ঠিক আছে? দেখা যাচ্ছে যে এই যে এটা একটা গাড়ি, টি সময়ে মনে করিস 5 সেকেন্ডে, মানে 0 সেকেন্ডেও এইখানে ছিল, 0 সেকেন্ডও এইখানে আছে, 0 সেকেন্ডও এইখানে আছে, 5 সেকেন্ডও এইখানে আছে। তার মানে কি আর কোনো অবস্থার পরিবর্তন হয়েছে? তাহলে এইটা হচ্ছে কি? এইটা হচ্ছে স্থিতি। আর গতি হচ্ছে কি? ধর এইখানে একটা গাড়ি আছে, এই যে একটা গাড়ি, এটা টি সময়ে 0 সেকেন্ডে মানে আদি অবস্থায় ছিল কোথায়? এইখানে নাকি? আচ্ছা, এবার যদি আচ্ছা আচ্ছা মনে করি যে আচ্ছা, এবার টি একটা সময় মনে করিস 5 সেকেন্ড, এখানে হচ্ছে টি সময় 5 সেকেন্ড পর, 5 সেকেন্ড পর গাড়িটা এসছে এইখানে, 5 সেকেন্ড পর গাড়িটা এসছে এইখানে, এই যে গাড়িটা যে এইখানে এসছে, তাহলে কি আর অবস্থার কি পরিবর্তন হয় নাই? এই যে অবস্থার যে পরিবর্তন হয়, এইটা হচ্ছে কি? এইটা হচ্ছে গতি। তাহলে স্থিতি আর গতির মধ্যে পার্থক্য বুঝতে পারছি? আচ্ছা, এবার আসিল যে প্রসঙ্গ কাঠামো মূল বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থার যদি পরিবর্তন হয়, মনে করি যে আচ্ছা ঠিক আছে, আগে বইটা রিডিং করি নাকি? আচ্ছা, বই তো এগুলো পড়া আছে, স্থিতি আর গতির মধ্যে, এই যে স্থিতি আর গতি নাকি, এই সময়ের সাথে কোনো বস্তুর অবস্থার যদি পরিবর্তন না হয়, তাহলে সেটি হচ্ছে স্থির, আর যদি অবস্থার পরিবর্তন হয় তাহলে সেটা হচ্ছে কি? গতিশীল। আচ্ছা, তাহলে আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা প্রথমে স্থিতি আর গতির মধ্যে পার্থক্য বুঝি। আচ্ছা, এবার আছে বিভিন্ন প্রকার গতি, মানে ডিফারেন্ট টাইপস অফ মোশন। আচ্ছা, আমাদের চারপাশে
অনেক রকমের গতি আমরা দেখতে পাই, নাকি? কোনো কিছু নড়ছে, কোনো কিছু কাঁপছে, কোনো কিছু ঘুরছে, কোনো কিছু সরে যাচ্ছে, এই সবই হচ্ছে নানা রকমের গতির উদাহরণ। আচ্ছা, সম্ভাব্য গতির ধরনের কোনো শেষ নেই, কিন্তু আমরা ইচ্ছা করলে সবকিছু মানে কিছু কিছু গুরুত্বপূর্ণ ধরনের গতির কথা আলাদা আলাদা করে বলতে পারি। তাহলে কি গতির কোনো প্রকারভেদ আছে? না। কিছু স্পেশাল টাইপের গতিকে আমরা আর কি বিভিন্ন আলাদা আলাদা ভাবে ভাগ করতে পারি, নাকি? আচ্ছা, তারপর দেখ, সেই একই রকমের একটা স্পেশাল গতি হচ্ছে কি সরল রৈখিক গতি বা লিনিয়ার মোশন। এটি সবচেয়ে সহজ গতির উদাহরণ। এটি গতির হচ্ছে সবচেয়ে সহজ উদাহরণ। আচ্ছা, কোনো কিছু যদি সরল রেখার উপর চলাচল করে তাহলে তার গতিটি হচ্ছে সরল রৈখিক গতি। তাহলে প্রথম একটা স্পেশাল গতি হচ্ছে সরল রৈখিক গতি বা লিনিয়ার মোশন। তাহলে কোনো কিছু যদি সরল রেখার উপর চলাচল করে, এই যে সরল রেখার উপর চলাচল করে, তাহলে সেটি হচ্ছে কি সরল রৈখিক গতি। আচ্ছা, কোনো কিছুকে সমতল পৃষ্ঠে ধাক্কা দিয়ে ছেড়ে দিলে সেটা সরল রেখায় চলতে থাকে। একটা বলকে উপরের দিকে ছেড়ে দিলে উপর থেকে মানে হচ্ছে কি উপর থেকে ছেড়ে দিলে সেটা যদি মুক্তভাবে নিচের দিকে পড়ে তাহলে সেটা হচ্ছে রৈখিক গতি। আচ্ছা, মনে করিস তুই একটা 10 তলা বিল্ডিং এর উপরে এই যে দাঁড়িয়ে আছিস, ঠিক আছে? দাঁড়িয়ে থাকিয়া এই যে তোর হাত থাকিয়া এই যে একটা বল এই যে নিচের দিকে পড়ল, এটাও এক ধরনের হচ্ছে কি সরল রেখা বরাবর এসেছে না? এই জন্য এটা হচ্ছে একটা সরল রৈখিক গতি, ঠিক আছে? সরল রৈখিক গতি বুঝছিস নাকি? আচ্ছা, এবার দেখ হচ্ছে কি সার্কুলার মোশন। সার্কুলার মোশন বা ঘূর্ণন গতি। একটি বস্তু যদি একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে থেকে বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে তার গতিকে ঘূর্ণন গতি বলে। ঘূর্ণন গতি বা সার্কুলার মোশন। আবার দেখ, একটি বস্তু যদি একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে থেকে একটা বৃত্তাকার পথে ঘুরতে থাকলে তাহলে তার গতিকে বলা হচ্ছে ঘূর্ণন গতি। যেমন বৈদ্যুতিক পাখা মানে হচ্ছে কি মানে হচ্ছে বৈদ্যুতিক মানে ফ্যান গুলা, আচ্ছা ঘড়ির কাঁটা না দেওয়াল ঘড়ি গুলা, এগুলা হচ্ছে ঘূর্ণন গতির উদাহরণ। এগুলো ঘূর্ণন গতির উদাহরণ হলো চমকপ্রদ একটা উদাহরণ হচ্ছে আকাশের চাঁদ। চাঁদকে কোনো কিছু দিয়ে পৃথিবীর সাথে বেঁধে রাখা নেই, তবুও এটা পৃথিবীকে পৃথিবীকে ঘিরে ঘুরছে। শুধু তাই নয়, এটা টুপ করে পৃথিবী থেকে পরেও যাচ্ছে না। আচ্ছা, তাহলে কি বুঝলি? এই যে চাঁদ হচ্ছে কি এই যে সূর্য মানে পৃথিবী, চাঁদ হচ্ছে কি পৃথিবীর একমাত্র উপগ্রহ। তাহলে এই যে পৃথিবীটা আছে, পৃথিবীর চারদিকে এই চাঁদটা সমান দূরত্ব বজায় রেখে চাঁদটা ঘুরেছে না? একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করিয়া এই দিকেও যে দূরত্ব, এই দিকেও যে দূরত্ব, এই দিকেও যে দূরত্ব, সমান দূরত্ব বজায় রেখে চাঁদ যেহেতু পৃথিবীর উপগ্রহ, তাহলে পৃথিবী কেন্দ্র করে যেহেতু ঘুরেছে, তাহলে এটা হচ্ছে এক ধরনের কি ঘূর্ণন গতি। যেমন হচ্ছে যে তোর ফ্যানের পাখা, এই যে ফ্যানের পাখাগুলা একটা নির্দিষ্ট এর যে ভার কেন্দ্রটা আছে এই নির্দিষ্ট কেন্দ্র করিয়া ফ্যানের পাখাগুলো ঘুরতেছে না? তাহলে এটাও কি হচ্ছে এক ধরনের কি এই যে ঘড়ির কাঁটা এই যে এইটা হচ্ছে দেওয়াল ঘড়ি নাকি? আচ্ছা, ঘড়ির কাঁটাগুলা এই যে ঘন্টার কাঁটা ধর একসময় এইখানে আছে, একসময় এইখানে, একসময় এইখানে, কিন্তু নির্দিষ্ট ১ ঘন্টা পর পরেই এই ঘন্টার কাঁটাটা এইখানে যাবে না? তাহলে কি এটা একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে একটা ভার কেন্দ্র যেটি আছে মানে এইখানে কেন্দ্রটা আছে, এই কেন্দ্রটা কেন্দ্র করিয়া সমান ব্যাসার্ধ, সমান দূরত্ব না? আর ব্যাসার্ধটা সমান না? তাহলে এটাও এক ধরনের কি ঘূর্ণন গতি বা সার্কুলার মোশন। আচ্ছা, এবার আসি কি চলন গতি। চলন গতি কি? কোনো কিছু যদি এমন ভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে যেতে থাকে তাহলে সেটা হচ্ছে চলন গতি। আচ্ছা, আবার দেখ চলন গতি বা ট্রান্সলেশনাল মোশন। চলন গতি বা ট্রান্সলেশনাল মোশন, কোনো কিছু যদি এমন ভাবে চলতে থাকে, কোনো কিছু যদি এমন ভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে একই দিকে যেতে থাকে তাহলে সেটা হচ্ছে কি চলন গতি। চলন গতিটা বল।
কোনো কিছু যদি এমন ভাবে চলতে থাকে যেন একই সময়ে যেন বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে চলতে থাকে, তাহলে সেটা হচ্ছে কি চলন গতি। আচ্ছা, আমরা আমাদের চারপাশের মাঝে মাঝে এরকম অনেক উদাহরণ দেখতে পাই। গাড়ির ঘূর্ণায়মান চাকা বিবেচনা না আনলেও সোজা এগিয়ে যাওয়া একটা গাড়ির গতি চলন গতির উদাহরণ। এই যে গাড়িটা একসময় এইখানে আছে, গাড়িটা একসময় একই, এই যে গাড়িটা একসময় এইখানে আছে, এই যে গাড়ির চাকাটা হচ্ছে ঘূর্ণন গতি। চাকাটা একটা নির্দিষ্ট ব্যাসার্ধ একটা কেন্দ্র করিয়া চাকাটা যে ঘুরেছে, এটা হচ্ছে একটা কি ঘূর্ণন গতি। কিন্তু একটা একই সময়ে এই যে বস্তুর সকল কণা একই সময় একই দিকে, বস্তুর এই যে গাড়িটা আছে, গাড়ির সকল যন্ত্রপাতি একই সময় একই দিকে এই দিকে যাইছে না। এই যে গাড়িটা দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট সময় পর গাড়ির সকল কণা না, গাড়ির কোনো যন্ত্রপাতি এখানে থুই আইছে, গাড়ির সকল কণা একই সময় এখানে আসে না, তাহলে এটা হচ্ছে কি এক ধরনের, এটা এক ধরনের চলন গতি নাকি? আচ্ছা আচ্ছা, তাহলে আচ্ছা তারপরে দেখি কি হয়েছে, যে চলন গতি সোজা হইতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু আঁকা বাঁকা পথেও চলন গতির উদাহরণ সহজে পাওয়া যাবে না। একটি প্লেনের প্রতিটি বিন্দুকে একই গতিপথে যেতে হলে সেটিকে কিভাবে যেতে হবে, এই যে চিত্রের মাধ্যমে দেখা যাচ্ছে এক সময় প্লেনটা এখানে, এক সময় এখানে, এই সময় কিন্তু একই সময়ে একই দিকে এই দিকে যাইছে না। এই যে দেখ একটা নির্দিষ্ট সময় পর প্লেনটা এখানে এখানে, তাহলে বস্তুর প্লেনটার সমস্ত যন্ত্রপাতি যেগুলো আছে সবগুলো এখানে এখানে, তাহলে এটা হচ্ছে কি একটা চলন গতি। আচ্ছা, দেখানো হয়েছে, দেখেই বুঝতে পারছো আঁকা বাঁকা চলন গতি পাওয়া কেন এত কঠিন। আচ্ছা, তারপরে আসিল কি পর্যায়বৃত্ত গতি বা সিম্পল, মানে এটা হচ্ছে কি পিরিয়ডিক মোশন। পর্যায়বৃত্ত গতি বা হচ্ছে কি পিরিয়ডিক মোশন। আচ্ছা, তাহলে আমরা গতি কত পেলাম? সরল রৈখিক গতি, সরল রৈখিক গতি বা লিনিয়ার মোশন। ঠিক আছে, ২ নাম্বার গতি হচ্ছে কি ঘূর্ণন গতি বা সার্কুলার মোশন। তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে যে তোর হ্যাঁ চলন গতি বা ট্রান্সলেশনাল মোশন, চলন গতি বা ট্রান্সলেশনাল মোশন, চলন গতি বা ট্রান্সলেশনাল মোশন। আচ্ছা, এবার আসি কি যে পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। একটি নির্দিষ্ট সময় পর পর, একটা নির্দিষ্ট সময় পর পর যদি গতির পুনরাবৃত্তি হয়, যদি গতিটা মানে একই বা একটা নির্দিষ্ট সময় পর পর দেখা যাচ্ছে যে একটা ঘড়ির কাঁটা এখানে আছে, একটা নির্দিষ্ট সময় পর পর ওই একই ঘর যাবে না, তাহলে ওইটা হচ্ছে কি পুনরায় আবৃত্তি হচ্ছে না, তো এইটা হচ্ছে যে পর্যাবৃত্ত গতি। আচ্ছা, কি হয়েছে একটি নির্দিষ্ট সময় পর পর যদি গতির পুনরাবৃত্তি হয় তবে সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলা হয়। আচ্ছা, যে সময়কাল পর পর এই পুনরাবৃত্তি ঘটে তাকে ওই তাকে বলে এই গতির পর্যায়কাল। এই যে যে সময়কাল মানে যেই সময়টা পর পর এই পুনরাবৃত্তি ঘটে তাকে বলা হয় কি পর্যায়কাল। আচ্ছা, তাহলে কি পর্যাবৃত্ত গতি কাকে বলে? একটি নির্দিষ্ট সময় পর পর কি হতো, একটা নির্দিষ্ট সময় পর পর যদি গতির পুনরাবৃত্তি হয় তবে সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলে, পর্যাবৃত্ত গতি বলে। আচ্ছা, গতির পুনরাবৃত্তি ঘটে তবে সেই গতিকে বলা হচ্ছে পর্যাবৃত্ত গতি। আচ্ছা, দেখ এবার পর্যাবৃত্ত গতিতে চলনশীল একটি বস্তুকণা তার গতিপথের একটি বিন্দুকে এক পর্যায়কাল পর পর একই বেগে অতিক্রম করে। আচ্ছা, আমাদের হৃৎপিণ্ডের স্পন্দন পর্যায়বৃত্তের পর্যায়বৃত্ত, কারণ হৃৎপিণ্ডটি নির্দিষ্ট সময় পর পর একইভাবে স্পন্দিত হয়। এই যে পাম্পিং করে না একটা নির্দিষ্ট সময় পর পর, যেমন হৃৎপিণ্ডের যে স্পন্দনটা ওটা হচ্ছে লাফ ডাপ লাফ ডাপ। এই যে একটা নির্দিষ্ট সময় পর পর একটা রিদমে চলেছে, এইটা হচ্ছে কি মানে পুনরায় আবৃত আছে না, এইটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। আচ্ছা, পর্যাবৃত্ত গতি হচ্ছে বৃত্তাকার, যেমন ফ্যানের পাখা, ফ্যানের পাখা। আচ্ছা, ফ্যানের পাখাটা হচ্ছে কেমন, এই যে ফ্যানের পাখা একটা নির্দিষ্ট সময় পর পর ওই একটা নির্দিষ্ট সময় পর পর ঘুরেছে না, যেমন ঘড়ির কাঁটা,
ঘড়ির কাঁটার গতিটা এই যে মনে করি যে এইখানে আছে এই ঘড়ির কাঁটাটা এটা হচ্ছে যে 12টা নাকি? আচ্ছা, এটা হচ্ছে যে 30 এই যে ঘড়ির কাঁটা যেইটা আছে মিনিটের কাঁটা মানে সেকেন্ডের কাঁটাটা এই যে ১ সেকেন্ড পর পরই এই ঘরটাকে আবৃত করেছে না? এই যে ১ সেকেন্ড পর পরই একটা নির্দিষ্ট সময় না? ১ সেকেন্ড একটা নির্দিষ্ট সময় না? এই জন্যে এইটাও একটা কি পর্যায়বৃত্ত গতি। ঠিক আছে? এই যে উপবৃত্তাকার সূর্যকে ঘিরে হ্যালির ধূমকেতুর কক্ষপথ। এই যে একটা নির্দিষ্ট সময় পর পর এই কক্ষপথটা হ্যালির ধূমকেতু যে অতিক্রম করে এই জন্য এটা হচ্ছে একটা কি পর্যায়বৃত্ত গতি। আচ্ছা। সরল রৈখিক স্প্রিং এ ঝুলিয়ে রাখা দুলতে থাকা বস্তু। এই যে এই যে স্প্রিং একটা আছে, এই যে ধর যে এখানে একটা স্প্রিং আছে, এখানে একটা ৫ কেজি ভরের একটা বস্তু। এটা ৫ কেজি ভরের একটা বস্তু ঝুলাই দিয়া একবার নিচে টান। ঠিক আছে? টান দিলে একবার নিচে টান দিলে একবার একবার উপরে উঠবে, একবার নিচে নামবে। একবার উপরে উঠবে, একবার নিচে নামবে। একটা নির্দিষ্ট সময় পর, পর না? ঘটনাটা কি একটা নির্দিষ্ট সময় পর, পর ঘটেছে না? তাইলে এইটা কি হচ্ছে এক ধরনের? এটা এক ধরনের পর্যাবৃত্ত গতি না? আচ্ছা। তাহলে হচ্ছে কি? আচ্ছা। সরল স্পন্দন গতি বা সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশন বা সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতি হচ্ছে কি? সরল স্পন্দন গতি হচ্ছে একটি বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি। আচ্ছা বল। সরল স্পন্দন গতি হচ্ছে একটি বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি। স্পন্দন গতির বেলায় একটি নির্দিষ্ট বিন্দুর দুই পাশের বস্তু স্পন্দিত হয়। স্পন্দন গতির বেলায় একটা নির্দিষ্ট বিন্দুর দুই পাশে দুই পাশে বস্তু স্পন্দিত হয়। এই নির্দিষ্ট বিন্দুকে বলা হয় সাম্যবিন্দু বা ইকুইলিব্রিয়াম পয়েন্ট। সাম্যবিন্দু বা ইকুইলিব্রিয়াম পয়েন্ট। আচ্ছা, গতিপথের উভয় পাশের শেষ প্রান্তে বস্তু কণার দ্রুতি শূন্য থাকে। সরল স্পন্দন গতি নাকি? আচ্ছা, বস্তু কণার উভয় পাশের শেষ প্রান্তে বস্তু কণার দ্রুতি শূন্য থাকে। আচ্ছা, কোনো এক প্রান্ত থেকে সাম্যবিন্দুর দিকে অগ্রসর হওয়ার সময় বস্তু কণার দ্রুতি ক্রমান্বয়ে বাড়তে থাকে এবং সাম্যবিন্দুতে সর্বোচ্চ দ্রুতি লাভের পর কণাটি অপর প্রান্তের দিকে অগ্রসর হওয়ার সময় সেটির দ্রুতি ক্রমান্বয়ে কমতে থাকে আবার শূন্য হয়ে যায়। আচ্ছা, তাইলে এটা হচ্ছে কি? আচ্ছা, যেমন দেখ একটা যে সরল দোলক, একটা সরল দোলক এই যে ধর যে এইখানে একটা সরল দোলক রাখলি। আচ্ছা, মনে করিস এখানে একটা সরল দোলক আছে। এই যে সরল দোলক। ঠিক আছে? এখানে নির্দিষ্ট সময় পর পর এই এইখানে সরল দোলকটা মানে এটা হচ্ছে একটা দেওয়াল। এটা একটা হচ্ছে বক। ঠিক আছে? এটা হচ্ছে সরল দোলকের সরল দোলক একটা মনে করি যে দেওয়াল আছে বা লাঠি আছে, এইটার উপর একটা সুতে আছে। এই সুতার উপর এই যে এইটার উপর কি হচ্ছে একটা সুতে আছে। আচ্ছা, এইটার উপর একটা সুতে আছে, একটা দেওয়াল আছে বা লাঠি আছে, লাঠি আছে, তারপরে একটা সুতা দিয়ে একটা বলকে বাঁধলি। ঠিক আছে? মানে এইভাবে একটা সুতে আছে, সুতে থেকে একটা মানে এটা একটা লাঠি। লাঠির উপরে একটা সুতে দিয়ে মানে সুতে দিয়ে বলটা বাঁধা আছে। এই বলটা যদি বাঁধা থাকে তাহলে বলটাকে যদি একবার উপর পাশে ছাড় দিস তাহলে একবার এই দিক উঠবে না, উপরে উঠবে না? উপরে ওঠার পর একবার নিচে এই যে সাম্য অবস্থায় আসি। সাম্য অবস্থায় আসার পর একবার এদিক উপরে উঠবে না? তাহলে কি দেখ বলটা একবার এইভাবে ঢুলানি দেওয়ার মানে বাস্তব উদাহরণ হচ্ছে কি আমার যে ঢুলানি গিলা আছে। ঢুলানি গিলা না? এই যে একটা মনে করি কাছের ঠ্যাগের সাথে এইভাবে নিয়ে করা থাকে। তারপর একটা দড়ি দেওয়ার সাথে ঢুলানি থাকে। তারপর যখন একজন এইভাবে ঢুলানিটা দেয়, এই যখন সর্বোচ্চ বিন্দুতে যায়, সর্বোচ্চ বেগে যায় না? সর্বোচ্চ বেগ যাওয়ার পর একটা নির্দিষ্ট সময় যাওয়ার পর ঢুলানিটা এই যে স্থির হয়ে যায় না? স্থির হয়ে যাওয়ার ফলে যখন আইসে আবার মাঝখানে সর্বোচ্চ বেগটা অর্জন করে না? তারপরে কি আবার উপরে উঠে। আবার উপরে ওঠার পর কি বেগটা কি হয়? শূন্য হয়ে যায়। তখন কি হয়? ঢুলানিটা স্থির হয়ে যায়। স্থির হয়ে স্থির তো হয় না। তাৎক্ষণিক কি হয় তখন? নিচের দিকে। অভিকর্ষের টানে তখন নিচের দিকে আসে। আচ্ছা, তাহলে কি এই যে সরল দোলক
এই যে এইভাবে এই যে ঢুলানিটা এইভাবে দুলতেছে, তার একবার যখন এইখানে উঠবে সর্বোচ্চ বেগ, মানে এখানে কি এইখানে উঠলে কি হবে, বেগ জিরো। যদি বেগ জিরো হয়ে যায় তখন আর উপরে উঠবে, যখন আর উপরে উঠবে না তখন আবার নিচে নামবে। এই যখন এই বিন্দুতে আসবে তখন কি হয়, সর্বোচ্চ বেগ অর্জন করবে। তখন কি করবে বলো? সর্বোচ্চ বেগ অর্জন করবে। বেগ অর্জন করে আবার এই দিকে উঠতে থাকবে। এই দিকে উঠতে যখন এইখানে আর বেগ আবার জিরো হয়ে যাবে তখন আবার নিচের দিকে থাকবে। এটা একটা নির্দিষ্ট সময় পর পর আছে না? এই জন্য এইটা বলা হচ্ছে কি, এটা এক বিশেষ ধরনের একটা হচ্ছে যে একটা পর্যায়বৃত্ত গতি, কিন্তু এটাকে তবুও বলা হচ্ছে কি একটা সরল স্পন্দন গতি বা সিম্পল হারমোনিক মোশন। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখ এবার কি বলছে এখানে। আচ্ছা এখানে বলছে কি আবার শূন্য হয়ে যায়। আচ্ছা এরপর কণাটি তার গতির দিক পরিবর্তন করে বিপরীত দিকে আসে। গতির দিক পরিবর্তন করে কি, একবার যে এই যে একবার এই দিক গেল না, এই দিকে আসার পর এরপর কি এই যে এই দিকে আসতেছে নাকি, এরপর গতির দিকটা পরিবর্তন করে এই দিকে আসতেছে না, তাহলে কি দিক বিপরীত হল না? তাহলে এবার কি দিকটা হচ্ছে কি পরিবর্তন হল না? সেই কথাটাই হচ্ছে এই কথাটা। আচ্ছা এরপর কি বলছে, এরপর কণাটির গতির দিক পরিবর্তন হয় বিপরীত দিকে আসে, একইভাবে চলতে শুরু করে। একইভাবে চলতে শুরু করে না? আচ্ছা আবার আগের প্রান্তে এসে পৌঁছে এক মুহূর্তের জন্য থেমে যায়। এই পুরো ঘটনাটি ঘটার সময় আগে এক পর্যায়কাল গতির এই কিছু কিছু আদলটারই পুনরাবৃত্তি ঘটতে থাকে, মানে একই ঘটনাটা বারবার ঘটতে থাকে। এই যে এইখানে যে একবার এই যে এই যে সর্বোচ্চ বিন্দু থেকে একবার এই যে মানে এই সর্বোচ্চ বিন্দু ছাড়ি দিলি না, ওটা এই যে ঢুলানিটা গেল এই দিক গেল, একবার এই যে আবার এই বিন্দুতে আসিল, এইটা কয় হচ্ছে কি পর্যায়কাল। পর্যায়কাল তাহলে কি এই যে পর্যায়কালক প্রকাশ করা হয় টি দ্বারা, কি হচ্ছে কি পর্যায়কাল, টি হচ্ছে পর্যায়কাল। তাহলে এই বিন্দু থেকে যে গেল, এই বিন্দু থেকে এই সর্বোচ্চ বিন্দুতে গেল, আবার ব্যাক হয়ে যখন এই সর্বোচ্চ বিন্দু আসবে সেটা হচ্ছে এক পর্যায়কাল। এটা হচ্ছে কি পর্যায়কাল। আচ্ছা তারপর আসি দেখি কি বলছে, যে আমাদের চারপাশে সরল স্পন্দন গতির অসংখ্য উদাহরণ রয়েছে। স্প্রিং থেকে দুলিয়ে দেওয়া একটা বস্তুর গতি হচ্ছে স্পন্দন গতি, কারণ একটা নির্দিষ্ট সময় পর পর ঘটেছে, এই জন্য একটা কি এটা স্পন্দন গতি। দোলনায় দুলতে থাকা শিশু, এই যে দোলনার হিসাবটা, এই যে দোলনা, এটা একটা নির্দিষ্ট মানে একটা কোনো কিছুর সাথে বাধা থাকে, একটা রশি থাকে, এই যে দোলনার মাধ্যমে এখানে দোলনাটা আছে, দোলনার মাধ্যমে দুলতে থাকে, এটা একটা নির্দিষ্ট সময় পর পর। তাহলে এটা হচ্ছে কি এক ধরনের সিম্পল হারমোনিক মোশন বা বা সরল স্পন্দন গতি। কিংবা ঘড়ির পেন্ডুলামের গতিও এর উদাহরণ। ঘড়ির পেন্ডুলাম বুঝিস? না ঘড়ির কাঁটা না, ঘড়ির কাঁটার সাথে ঘড়ির কাঁটা থাকে প্লাস একটা এই যে ঘড়ি আছে দেওয়াল ঘড়িগুলা, দেয়াল ঘড়ির নিচে একটা সেকেন্ডের জন্য এটা একটা ছোট্ট করে পেন্ডুলাম থাকে, পেন্ডুলামটা এখানে যায় একবার, একবার এখানে আসে, এই পেন্ডুলামটা এইভাবে চলতে থাকে, এইভাবে পেন্ডুলামটা চলতে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে ঘড়ির কাঁটার পেন্ডুলাম। পেন্ডুলামের গতিও এর উদাহরণ নাকি। আমরা যখন কথা বলি তখন বাতাসের অণু এই গতি দিয়েই শব্দকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আচ্ছা আমরা যখন এই যে মুখে মুখে কথা বলছি, বাতাসের যে ঘনত্বটা আছে এই যে সামনের দিকে এই যে এগিয়ে নিয়ে যায় এই গতিতে, একটা নির্দিষ্ট সময় পর পর এই পুনরাবৃত্তি ঘটেছে না, এইভাবে গতিতে বাতাসের কথাটা পুনরাবৃত্তি ঘটে। আচ্ছা আমরা এতক্ষণে বিশেষ কয়েক ধরনের গতির কথা বলেছি, কিন্তু এই গতিগুলোর কারণটি কোথাও বলিনি, এই গতিগুলোর কারণটি কোথাও বলিনি। আচ্ছা পদার্থবিজ্ঞানের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে যে এটি শুধু যে বস্তুর বিচিত্র গতির কারণটি খুঁজে বের করবে তাও নয়, এর গতি সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করবে। তুমি কি গতির কারণটি অনুমান করতে পারবে? আচ্ছা দেখি এরপর কি বলছে। আচ্ছা ঠিক আছে, এবার আমরা ওটা একবার রিভিশন দিই নাকি। আচ্ছা এরপর আমরা নেক্সট পড়বো কি স্কেলার, আর একটা হচ্ছে ভেক্টর রাশি, একটা হচ্ছে স্কেলার এন্ড ভেক্টর কোয়ান্টিটিস। আচ্ছা দেখি
তাহলে প্রথমে আসি আমরা। আচ্ছা, একটা পেজ নেই। তাহলে প্রথমে বিভিন্ন প্রকার গতি। তাহলে কি এই টপিকটা হচ্ছে কি যে গতির প্রকার মানে বিভিন্ন প্রকার গতি, এটা বললে ভুল হইবে। এটা হচ্ছে কি বিভিন্ন বিভিন্ন প্রকার গতির উদাহরণ। আচ্ছা আপন দেখ। আচ্ছা দেখ, এইটা হচ্ছে বিভিন্ন প্রকার গতি। এক নম্বরে আমরা স্পেশাল গতির মধ্যে প্রথম কোন গতি পাইছিলে? সরল গতি। আচ্ছা, কোন বস্তু সরল গতি বা হচ্ছে এটাকে ইংলিশে বলা হচ্ছে লিনিয়ার মোশন। ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথম হচ্ছে কি এটার সংজ্ঞা হচ্ছে কি কোন বস্তু যদি সরল পথে চলতে থাকে তাহলে তাহলে তার গতি হচ্ছে কি তাহলে তার গতি হচ্ছে সরল গতি। সরল গতির উদাহরণ হচ্ছে কি, মনে করো যে একটা 10 তলা বিল্ডিং আছে। এই যে 10 তলা বিল্ডিং এর উপর তুই দাঁড়ায় আছিস। আচ্ছা ঠিক আছে। এই যে উপর থাকিয়া একটা বল নিচের দিকে সোজা পড়তে থাকলে সেটা হচ্ছে কি একটা সরল গতি নাকি? আচ্ছা, এটা হচ্ছে একটা সরল গতি। ভালো কথা। এবার আসি কি ঘূর্ণন গতি। 2 নম্বর হচ্ছে কি ঘূর্ণন গতি। এই যে ঘূর্ণন, এটা হচ্ছে ঘূর্ণন গতি বা সার্কুলার মোশন। কোন বস্তু কি করবে, কোন বস্তু একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যদি সমান দূরত্ব বজায় রেখে ঘুরে তাহলে তার গতি হচ্ছে কি, তাহলে কি কোন বস্তু যদি একটা নির্দিষ্ট কোন বস্তু যদি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে কি বলে যে কোন কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে ঘুরতে থাকে তাহলে তার গতিটা হচ্ছে কি, তাহলে তার গতি হচ্ছে ঘূর্ণন গতি। আর ঘূর্ণন গতির উদাহরণ কি? বৈদ্যুতিক পাখা। গুড। এই যে ঘড়ির কাঁটা, বৈদ্যুতিক পাখা, এই যে বৈদ্যুতিক এই মেশিনটা, এই যে একটা নির্দিষ্ট বিন্দু কেন্দ্র করে ঘুরেছে না, এইটা হচ্ছে একটা ঘূর্ণন গতি। যেমন ঘড়ির কাঁটা একটা নির্দিষ্ট বিন্দু কেন্দ্র করিয়া, এই যে একটা নির্দিষ্ট বিন্দু কেন্দ্র করিয়া ঘুরতে থাকে, সেটা হচ্ছে কি ঘূর্ণন গতি। যেমন চাঁদ হচ্ছে কি পৃথিবীর, এই যে চাঁদ আছে, এই যে পৃথিবীটা আছে, পৃথিবী কেন্দ্র করিয়া যে এই যে পৃথিবী কেন্দ্র করিয়া চাঁদ কি ঘুরতে থাকে না? তাহলে এটা হচ্ছে কি এক ধরনের আচ্ছা। তারপরে আসিল কি 3 নম্বর। 3 নম্বর হচ্ছে কোন গতি? চলন গতি। 3 নম্বর আসিল কি চলন গতি বা ট্রান্সলেশনাল মোশন বা ট্রান্সলেশনাল মোশন। আচ্ছা, চলন গতিটা হচ্ছে কি, যদি কোনো বস্তু
সমস্ত কণা একটা নির্দিষ্ট সময় পর পর একই দিকে চলতে থাকে। আচ্ছা, কি হবে তাহলে? যদি যদি কোনো বস্তুর সমস্ত কণা একটা নির্দিষ্ট সময় পর একই দিকে চলতে থাকে। একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট সময়ে একই দিকে চলতে থাকে। একই দিকে চলতে থাকে, তাহলে তার গতি হচ্ছে কি? চলন গতি। চলন গতি হচ্ছে কি? চলন গতির উদাহরণ কি হবে? চলন গতির উদাহরণ কেমন? চলন গতি হচ্ছে কি? একটা বস্তুর সমস্ত মানে বস্তুর হচ্ছে সমস্ত কণা একটা নির্দিষ্ট সময় পর পর দেখা যাচ্ছে একই দিকে, দিকটা একই হবে সেটা ম্যান্ডেটরি না, কিন্তু দেখা যাচ্ছে কিন্তু কোন যন্ত্রাংশ ওই নির্দিষ্ট সময় আদি অবস্থানে ছিল ওইখানে থাকবে না। এরকম উদাহরণ আছে কি? যেমন প্লেনের গতি। প্লেন যেমন একটা আছে যে আদি সময়, ধর যে টি আদি সময় এই প্লেনটা, ধর যে একটা প্লেন, আচ্ছা এই যে প্লেনটা আছে, প্লেনটা আদি সময় যেখানে ছিল একটা দেখা যাচ্ছে যে নির্দিষ্ট একটা সময় পর পর প্লেনের কোনো অংশ কি এইখানে আর থাকবে? প্লেনটা মনে করো যে টি সময়, ধর যে 5 সেকেন্ড পর প্লেনটা এখানে চলে আসবে না? এই যে প্লেনটা এই যে প্লেনটা এখানে চলে আসবে না? তাহলে এটা হচ্ছে কি? একটা চলন গতি। এই যে প্লেনের সমস্ত অংশ যে এইখানে চলে এসছে এটা হচ্ছে কি একটা চলন গতি। এর পরেরটা হচ্ছে কি? পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত আচ্ছা, পর্যাবৃত্ত গতি হচ্ছে কি? কোন বস্তু যদি একটা নির্দিষ্ট সময় পর পর না, কোন বস্তু একটা নির্দিষ্ট সময় পর পর যদি বারবার মানে একই দিকে বা এটা হচ্ছে পুনরাবৃত্তি করে, কোন বস্তুর একটা নির্দিষ্ট সময় পর পর যদি পুনরাবৃত্তি ঘটে তাহলে সেটা হচ্ছে কি? পর্যাবৃত্ত গতি। আচ্ছা, যদি কোন বস্তুর কোন বস্তু একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট সময় পর পর পুনরাবৃত্তি ঘটে। আচ্ছা, পুনরাবৃত্ত ঘটে তাহলে তার গতিকে বলা হচ্ছে কি? আচ্ছা, পর্যাবৃত্ত গতি। এই গতির উদাহরণ হচ্ছে কি? পর্যাবৃত্ত গতির উদাহরণ কি? হৃদস্পন্দন, সংকোচন প্রসারণে মানে লাভ টাপ হৃদস্পন্দন, এটা হচ্ছে কি? হৃদস্পন্দনের গতি। যেমন এটা হচ্ছে কি? একটা হৃদস্পন্দনের গতি হচ্ছে এক ধরনের কি? পর্যাবৃত্ত গতি। যখন ওটা একটা নির্দিষ্ট সেকেন্ড পর পর হয় কি হয়, একবার মানে একবার সংকোচন একবার প্রসারণ, একবার সংকোচন একবার প্রসারণ, একবার সিস্টল একবার ডায়াস্টল, একবার সিস্টল একবার ডায়াস্টল। ঠিক আছে? এটা হচ্ছে এক ধরনের পর্যাবৃত্ত গতি। আচ্ছা, 5 নাম্বার গতি হচ্ছে কি?
5 নাম্বার গতি কি? সিম্পল হারমোনিক মোশন বা সরল স্পন্দন গতি। সিম্পল হারমোনিক মোশন। আচ্ছা 5 নাম্বার হচ্ছে কি যে সরল স্পন্দন গতি। সরল স্পন্দন সরল স্পন্দন গতি নাকি? আচ্ছা এটা হচ্ছে কি সরল স্পন্দন গতি। ঠিক আছে, সরল স্পন্দন গতি কাকে বলে? মানে সরল স্পন্দন গতি হচ্ছে এক প্রকার বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতিকে বলা হচ্ছে সরল স্পন্দন গতি। তাহলে হচ্ছে কি বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতিকে বলে সরল স্পন্দন। বলা হচ্ছে কি সরল স্পন্দন বা সিম্পল হারমোনিক মোশন। ঠিক আছে, সিম্পল হারমোনিক মোশন। আচ্ছা সিম্পল হারমোনিক মোশনের উদাহরণ হচ্ছে কি? কি সিম্পল হারমোনিক মোশন? বাচ্চারা মানে হচ্ছে দোলনার গতি, যেমন হচ্ছে কি দোলনা। সরল স্পন্দন গতির উদাহরণ হচ্ছে কি এক প্রকার দোলনা। যেমন হচ্ছে দোলনা মানে বাচ্চারা যখন থাকে না, দেখিস না মানে একটা কাঠ আছে উপর, কাঠ যে দড়ি বাঁধা থাকে, দড়িতে মানে ঢুলানি যেগুলো বলি, ঢুলানিটা আছে না, এই যে ঢুলানিটা ছোটতে খেলাই নাই, যে এরকম দড়ি একটা থাকে, দড়ি দিয়া ঢুলানি বাঁধা থাকে, এই যে এইভাবে দেয় এইভাবে দেয়, এটা একটা নির্দিষ্ট সময় পর পর করে না, এইটাকে বলা হচ্ছে সরল স্পন্দন গতি। বা আর উদাহরণ হচ্ছে সরল দোলক হইতে পারে যেরকম, আর এরকম সরল দোলক হইতে পারে। তারপরে আর একটা উদাহরণ হচ্ছে কি ঘড়ির কাঁটার পেন্ডুলাম। ঘড়ির যে পেন্ডুলামটা আছে, পেন্ডুলাম নাকি নির্দিষ্ট সময় পর পর দেখা যাচ্ছে কি একটা ঘড়ির যে কেন্দ্রটা আছে, এখান থেকে পেন্ডুলাম কিন্তু ছোট করি একটা একটু কাটার মতো করিয়া থাকে, এই যে নির্দিষ্ট সময় পর পর 1 সেকেন্ড পর পর এই দিক যায়, এই দিক এইভাবে যায়। তাহলে এটা হচ্ছে কি সরল স্পন্দন গতি বা সিম্পল হারমোনিক মোশন। তাহলে তাহলে এবার স্পেশাল গতি আমরা কয় ধরনের পাচ্ছি? স্পেশাল গতি পেলে আমরা 5 ধরনের। 5 ধরনের গতি কি কি? সরল গতি বা লিনিয়ার মোশন, চলন গতি বা ট্রান্সলেশনাল মোশন, তারপর ঘূর্ণন গতি বা সার্কুলার মোশন, সরল স্পন্দন গতি বা সিম্পল হারমোনিক মোশন। 5 নাম্বার ইয়েস ভেরি গুড, পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। আচ্ছা বল সরল গতি কাকে বলে? কোন বস্তু যদি সরল পথে চলতে থাকে তাহলে তাকে ভেরি গুড, তাহলে তাকে কি বলা হয়? আচ্ছা ঘূর্ণন গতি কাকে বলে? যদি কোনো বস্তু ঘূর্ণন গতি বাস্তবের সাথে কল্পনা কর, একটা ফ্যান আছে, ফ্যানটা একটা মাছ বরাবর, ফ্যানের যে কেন্দ্রটার কখনো পরিবর্তন ঘটে? না। আচ্ছা শুন, ঘূর্ণন গতিটা কি? যদি কোনো বস্তু একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে ঘুরতে থাকে তাহলে তাকে বলা হচ্ছে কি? তাহলে তাকে বলা হচ্ছে ঘূর্ণন গতি বা সার্কুলার মোশন। কোন নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে যদি ঘুরতে থাকে তাহলে তাকে বলা হচ্ছে কি? ঘূর্ণন গতি। যেমন আরেকটা উদাহরণ আছে যে পৃথিবী আছে, পৃথিবী কেন্দ্র করিয়া পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। চাঁদ কি ঘুরেছে না একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করি? এই যে পৃথিবীকে কেন্দ্র করে যে চাঁদ যে ঘুরেছে, এইটা হচ্ছে এক ধরনের ঘূর্ণন গতি। ঘূর্ণন গতির আরেকটা উদাহরণ হবে
যেমন যে আমাদের স্যাটেলাইট গুলো আছে, এই যে বাংলাদেশের উপরের যে স্যাটেলাইটটা উৎক্ষেপণ করেছে, পৃথিবী ঘুরেছে, সাথে সাথে কি স্যাটেলাইটও এই যে আমাদের বাংলাদেশকে কেন্দ্র করে স্যাটেলাইটের সমান বেগ যেহেতু দেওয়া হয়েছে, এই জন্য স্যাটেলাইটটা বাইরে যায় না। এই যে স্যাটেলাইটের যে গতিটা আছে, এটা হচ্ছে কি কৃত্রিম উপগ্রহ যেটাকে বলে। এইটার গতি এক ধরনের হচ্ছে কি, এটা হচ্ছে এক ধরনের ঘূর্ণন গতি। এবার আছে চলন গতি কাকে বলে? হুম, কোন বস্তুর সমস্ত কণা একটা নির্দিষ্ট সময় পর যদি একই দিকে যায়, চলন গতি বলে। এখানে দিকটা কি নেয়, ম্যান্ডেটরি নেয়, মানে দিকটা প্রধান নয়, কোন দিকে যাবে সেটা বিষয় না। যেমন এরোপ্লেন বা উড়োজাহাজ বলতে যেটা বলছে, আচ্ছা প্লেন। আচ্ছা, এবার আসি কি পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি কাকে বলে বল? কোন বস্তু যদি একটা নির্দিষ্ট সময় পর পর পুনরাবৃত্তি ঘটে, কোন বস্তু যদি পুনরাবৃত্তি ঘটে, তখন তাকে বলা হচ্ছে কি, তখন তাকে পর্যাবৃত্ত গতির উদাহরণ আমাদের হৃদস্পন্দনের গতি। হ্যাঁ, পেন্ডুলাম হইতে পারে, সরল দোলক যেটা আছে না, এটাও তো এক ধরনের কি পর্যাবৃত্ত গতি কি। আচ্ছা, এখন বল এবার এই যে বিন্দুটা আছে, এই বিন্দু থাকিয়া এই বিন্দু বস্তুটা ছাড়ি দিল, এই যে একবার গেল একবার আসিল, এই যে সময়টা লাগিল, এইটাকে কি বলে? এই যে সময়টা লাগিল, যে টাইমটা যে লাগিল, এই টাইমটা কি বলি? এই টাইমটাকে বলা হচ্ছে কি পর্যায়কাল। পর্যায়কাল বা টাইম পিরিয়ড। টি দেয়ার হচ্ছে পর্যায়কাল বা টাইম পিরিয়ড, ঠিক আছে। আচ্ছা, তারপরে তো সরল স্পন্দন গতি, বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতিকে বলা হচ্ছে কি সরল স্পন্দন গতি। সরল স্পন্দনের গতি হচ্ছে উদাহরণ দোলনা, যেমন হচ্ছে ঘড়ির কাঁটার যে পেন্ডুলামটা আছে, ঘড়ির কাঁটার পেন্ডুলাম। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা আসি কি স্কেলার কোয়ান্টিটি এন্ড ভেক্টর কোয়ান্টিটি। আচ্ছা, আগে আমরা রিডিং করি, তারপর ওইভাবে ব্যাখ্যা করবো নাকি? আচ্ছা, স্কেলার রাশি এবং হচ্ছে কি ভেক্টর রাশি। আমাদের পরিচিত ভৌত জগতে আমরা যা কিছু পরিমাপ করতে পারি সেটাই হচ্ছে রাশি। যা কিছু আমরা পরিমাপ করতে পাই তাকে বলা হচ্ছে রাশি। আনন্দ কিংবা দুঃখ রাশি নয়, কিন্তু তাপমাত্রা একটি রাশি। কারণ মানে আনন্দ কিংবা দুঃখকে মেপে একটা মান দেওয়া যায় না। যায়? কতটুকু আনন্দ আছে, কতটুকু দুঃখ আছে, যায়? তাহলে এটা কি কোনো রাশি নয়, কিন্তু তাপমাত্রাকে মেপে মান দেওয়া সম্ভব। যায় না? যে আজকে তাপমাত্রা কত, 34°C, এরকম না সামথিং, যে তোর জ্বর কত, 98°F, তাপমাত্রা তো মাপা যায়, যায় না? তাহলে এটা হচ্ছে কি একটা রাশি। মানে আমরা যা কিছু পরিমাপ করতে পাই তাই হচ্ছে কি রাশি। রাশির সংজ্ঞা আসবে যে রাশি কাকে বলে। তাহলে রাশির সংজ্ঞা কি? ভৌত জগতে যা কিছু পরিমাপ করা সম্ভব তাই হচ্ছে কি রাশি। আচ্ছা, ঠিক আছে। তোমার শরীরের তাপমাত্রা 37°C কিংবা 98.4°F, এটা কিন্তু আইসি মানুষের শরীরের মানে স্বাভাবিক তাপমাত্রা কত? 98, এটা মনে তো 98°4, 98 কত, 98.4°F। এই স্কেল গুলি এখন বুঝবি না। স্কেল আছে বিভিন্ন ধরনের, ফ্যারেনহাইট স্কেল, সেলসিয়াস স্কেল, কেলভিন স্কেল, বিভিন্ন ধরনের স্কেল আছে, ঠিক আছে। এই স্কেল গুলি এখন বুঝার দরকার নাই, খালি এইটা মনে তো যে আমাদের শরীরের সাধারণ যে তাপমাত্রা থাকে, এই তাপমাত্রাটা হচ্ছে কত ডিগ্রি ফ্যারেনহাইট? 98.4°F, বা যদি সেলসিয়াস স্কেলে হয় তাহলে 37°C, আর যদি ফ্যারেনহাইট স্কেলে হয়
4°F। আচ্ছা, তাপমাত্রা বোঝার জন্য একটি মান বললেই চলে, কিন্তু অনেক রাশি আছে যেগুলোকে একটি মান দিয়ে পুরোপুরি প্রকাশ করা যায় না। আচ্ছা, হয় হয় তার মানের সাথে একটা দিক বলে দিতে হয় অবশ্যই। আচ্ছা, তারপরে হচ্ছে কি দিক বলে দিতে হয়, কিংবা একাধিক মান বলে দিতে হয়। সেগুলোকে মিলিয়ে তার মান এবং দিক দুটোই নির্দিষ্ট করে বোঝা যায়। অবস্থান ছিল সেরকম একটি রাশি। অবস্থান ছিল একটা সেরকম রাশি, যেটা বোঝানোর জন্য আমাদের শুধু দূরত্ব দিয়ে কাজ হয়নি, তার দিকটাও নির্দিষ্ট দিক করতে হয়েছিল। কাজেই সেই রাশি শুধু একটি মান দিয়ে প্রকাশ করা যায়, সেটি হচ্ছে স্কেলার রাশি। আর যেটা প্রকাশ করার জন্য একটা দিকও উল্লেখ করতে মানে দিকের প্রয়োজন হয়, সেটা হচ্ছে ভেক্টর রাশি। আচ্ছা, ভেক্টরটা সম্পূর্ণ করে তারপর যাচ্ছি। আচ্ছা, তাপমাত্রা ছাড়াও স্কেলারের উদাহরণ হচ্ছে সময়। সময় প্রয়োজনের সময় কোনো দিক প্রয়োজন হয়, যে সময় 5টা এত দিকে আছে। যে দৈর্ঘ্য, এটা যে মনে করি একটা লাঠি, এটা হচ্ছে 5 মিটার, এইটা প্রয়োজন কোনো দিকে আছে, দিকের দরকার আছে যে উত্তর দিকে 5 মিটার। যখনই দিকটা উত্তর দিকে 5 মিটার দিক যখনই বলছিস, তখন এটা হল কি ভেক্টর রাশি। আচ্ছা, ভর কাউ কি বলে 5 কেজি ভর উত্তর বলে? এটা হচ্ছে একটা স্কেলার রাশি 5 কেজি, এটা হচ্ছে একটা ভর, এটার কোনো দিকের প্রয়োজন হয় না। তাহলে কি এই যে সময়, তাপমাত্রা, দৈর্ঘ্য, ভর, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে স্কেলার রাশি। আচ্ছা, এগুলো হচ্ছে কি সময়, দৈর্ঘ্য, ভর, তাপমাত্রা, এগুলো হচ্ছে কি স্কেলার রাশি। আচ্ছা, কারণ এগুলো শুধু একটা মান দিয়ে প্রকাশ করে ফেলা যায়। তোমরা দেখবে অবস্থান ছাড়াও ভেক্টরের উদাহরণ হচ্ছে বেগ, ভেক্টর, বেগ কিংবা বল। আচ্ছা, পরের অধ্যায়ে এই বেগ এবং বলের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেওয়া হবে, কারণ এগুলো প্রকাশ করতে হলে মানের সাথে দিকটাও বলে দিতে হবে। আচ্ছা, স্কেলার রাশিকে ভেক্টর রাশিকে স্কেলার রাশি থেকে আলাদা করার জন্য সেটাকে মোটা মানে হচ্ছে কি বোল্ড করে লেখা হয়, যেমন এক্স ওয়াই কিংবা এ বি, এইভাবে মানে হচ্ছে বোল্ড, মানে হচ্ছে এক্স লিখতেছিস কিন্তু দেখা যাচ্ছে এই যে দাড়িটা আছে, এইটা হচ্ছে একটা কি বোল্ড। ওয়াই লিখতেছিস, ওয়াই এর এইটা হচ্ছে কি, এটা একটু বোল্ড করে দিলে এইটা হচ্ছে কি একটা মানে হচ্ছে কি ভেক্টর রাশি। যেমন এই আমরা সাধারণত এভাবে লিখি, কিন্তু এই যে এটা হচ্ছে একটা কর্নার বোল্ড করে দিলে এটা হচ্ছে কি একটা ভেক্টর রাশি। এই বি হচ্ছে কি এই যে এইভাবে বিটা বোল্ড করে দিলে এটা হচ্ছে কি একটা ভেক্টর রাশি। আচ্ছা, বইয়ে কিংবা কম্পিউটারে প্রিন্ট করার সময় যে কোনো কিছু মোটা করে লেখা সহজ, কিন্তু যখন কেউ হাতে কাগজে লিখে, তখন কোনো কিছুকে ভেক্টর বোঝানোর জন্য তার উপরে ছোট করে একটা তীর চিহ্ন তীর চিহ্ন দেওয়া হয়, কিংবা এই যে এই চিহ্ন দেওয়া হয়। ঠিক আছে, এটা হচ্ছে একটা, তাহলে বুঝাইবে এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। তোমাদের এখানে যেটুকু পদার্থবিজ্ঞান শেখানো হবে, সেখানে আসলে সত্যিকার অর্থে ভেক্টরের ব্যবহারের প্রয়োজন হবে না, বড়জোর কোনটা স্কেলার আর কোনটা ভেক্টরের মাঝে মাঝে সেটা মনে করিয়ে দেওয়া হবে। তার মানে কি, আচ্ছা দেখি তারপরে কি বলছে। আচ্ছা, তাহলে কি আবার যে রাশি কয় ভাগে ভাগ করে? আচ্ছা আচ্ছা, প্রথমে আছে রাশি কাকে বলে, প্রথমে আসি যে রাশি। আচ্ছা না, এইভাবে না আসে। আচ্ছা, প্রথমে হচ্ছে যে রাশি। আচ্ছা, প্রথমে আসিল কি রাশি বল কাকে বলে? বল। ভৌত জগতে, এই যে ভৌত, আচ্ছা দেখ, এই যে এইভাবে এই যে কি ভৌত জগতে
যা কিছু যা কিছু পরিমাপ করা সম্ভব তাই হচ্ছে কি রাশি। আর যদি বলে রাশি নয় কোনগুলা, রাশির উদাহরণ হচ্ছে কি? আমরা কি কি পরিমাপ করতে পারি বল? রাশি তাহলে কোনগুলা? প্রথমে হচ্ছে তাপমাত্রা দিলাম, তাপমাত্রা, ভর, সময়, তাপমাত্রা, ভর, সময়, তারপরে বল কি? দৈর্ঘ্য। আচ্ছা দৈর্ঘ্য, আচ্ছা ঠিক আছে, তাপমাত্রা, ভর, সময়, দৈর্ঘ্য, এগুলো হচ্ছে একটা ধর যে রাশি। এবার রাশির হচ্ছে যে কি, আচ্ছা দেখ, এবার আসি যে এই যে রাশি, রাশিকে আমরা, রাশি কয় প্রকার? মানে রাশিকে আমরা কয় ভাবে ব্যাখ্যা করতে পারি বল? রাশিকে আমরা দুই ভাবে ব্যাখ্যা করতে পারি। একটা হচ্ছে কি ভেক্টর রাশি, একটা হচ্ছে ভেক্টর, আর একটা হচ্ছে কি, একটা হচ্ছে কি স্কেলার রাশি নাকি? আচ্ছা স্কেলার রাশি, ঠিক আছে, একটা হচ্ছে ভেক্টর রাশি আর একটা হচ্ছে স্কেলার রাশি নাকি? আচ্ছা দেখ, তাহলে উম, এটা এইভাবে একটু আঁটে দেই। আচ্ছা স্কেলার নাকি, তাহলে স্কেলার রাশি, ভেক্টর রাশি নাকি, এই যে এইখানে ঠিক আছে। এটা হচ্ছে, একটা হচ্ছে রাশি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ভেক্টর রাশি, একটা হচ্ছে স্কেলার রাশি। এবার আয়, যে ভেক্টর রাশি কাকে বলে? ভেক্টর রাশি কাকে বলে ক? যে সকল রাশিকে, যে সকল রাশি, যে সকল রাশি প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের উভয়ের প্রয়োজন, উভয়ের প্রয়োজন হয় উভয়ের প্রয়োজন হয় তাকে বলা হচ্ছে কি, তাকে বলা হচ্ছে ভেক্টর রাশি। ঠিক আছে, এবার আসি, প্রথম গেল ভেক্টর রাশি, তারপরে গেল কি স্কেলার রাশি, স্কেলার রাশি, আচ্ছা এটা বাদ, স্কেলার, স্কেলার রাশি হচ্ছে কি, যে সকল রাশি রাশি প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয়, যে সকল প্রকাশ করতে, যে সকল রাশি প্রকাশ করতে আমরা আমরা শুধু মান ব্যবহার করি, ব্যবহার করি, সেটা হচ্ছে কি একটা স্কেলার রাশি। ঠিক আছে, আচ্ছা
আচ্ছা হোক, সমস্যা নাই। পেজ একটা পারিনি। আচ্ছা তাহলে স্কেলার আর ভেক্টর রাশি, তাহলে বল রিভিশন দি। রাশি কাকে বলে বল? ভৌত জগতে যা কিছু পরিমাপ করা সম্ভব তাই হচ্ছে কি রাশি। যেমন রাশির উদাহরণ বল। দৈর্ঘ্য, ভর, তাপমাত্রা, সময়। তাপমাত্রা, সময়। আচ্ছা, রাশি নয় কোনগুলা? যদি বলে এমসিকিউ যে যে নিচের কোনটি রাশি নয়? দৈর্ঘ্য, ভর, সময়, যে আনন্দ, দুঃখ, কষ্ট দিলে যে কোনো একটা ঢুকে দেন, তাহলে রাশি নয় কোনটা? রাশি নয় আনন্দ, দুঃখ, এগুলো পরিমাপ করা যায় না, এগুলো রাশি নয়। রাশি কয় প্রকার? হ্যাঁ। কি কি? আচ্ছা, ভেরি গুড। এখন ভেক্টর রাশি কাকে বলে? যে সকল রাশি প্রকাশের জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন, তাকে বলা হচ্ছে ভেক্টর রাশি। যে সকল রাশি প্রকাশের জন্য মান ও শুধু মানের প্রয়োজন হয়, ভেরি গুড। এখন আসি আমরা কি, আচ্ছা ভেক্টর রাশি কিভাবে প্রকাশ করে এটা তো বুঝছিস কি? ভেক্টর রাশি প্রকাশ, এটা প্রকাশ করার জন্য, ভেক্টর রাশি প্রকাশ করতে আমরা ধর যে যে এ এটার এরকম ভেক্টর চিহ্ন শুধু একটা দাড়ি দিলেও হইবে, বা এইরকম করে দিল, তীর চিহ্ন দিল, ভেক্টর। এটাও ভেক্টর প্রকাশ করা যায়, এটাও ভেক্টরকে প্রকাশ করা যায়, বা এইভাবে দিয়া একটু বোল্ড করে দিস, এটাও হচ্ছে ভেক্টর প্রকাশ করা সম্ভব। ঠিক আছে? আচ্ছা ভেক্টর রাশি, স্কেলার রাশি গেল। এবার আসলে কি দূরত্ব আর সরণ, ডিস্টেন্স, ডিস্টেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট, নাকি? আচ্ছা এবার আসি কি, এটা হচ্ছে কি দূরত্ব আর একটা হচ্ছে কি সরণ। আচ্ছা দূরত্ব আর সরণ হচ্ছে কি ডিস্টেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট। আমরা দূরত্ব শব্দটির সাথে খুব ভালোভাবে পরিচিত। দূরত্ব শব্দটির সাথে খুব ভালো পরিচিত না? যে কয় না যে মানে নবাবগঞ্জ বাজার থেকে আমাদের সর্দারপাড়া কত দূরত্ব? আচ্ছা দূরত্ব। তবে সরণ, ডিসপ্লেসমেন্ট, তবে কি সরণ শব্দটি দৈনন্দিন কথাবার্তায় আমরা খুব বেশি ব্যবহার করি না, করি? করি না তো। আচ্ছা আমরা একটি উদাহরণ দিয়ে দূরত্ব এবং সরণ শব্দ দুটির মাঝে সম্পর্কটি বোঝার চেষ্টা করি। আচ্ছা সম্পর্ক বোঝার চেষ্টা করি যে এই চিত্র দেখি যে একটি আঁকাবাঁকা রাস্তা দেখানো হয়েছে, এই রাস্তাটিতে এ বিন্দুর সাপেক্ষে রাস্তায় অতিক্রান্ত দূরত্বগুলো এত 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 সংখ্যা দিয়ে বোঝানো হয়েছে। আচ্ছা এই যে দূরত্ব কি বলছে যে এ একটা দূরত্ব, সরণ বলছে ১ ২ ৩, বি অবস্থানে পৌঁছার জন্য ৪। এই যে তাহলে এই যে গেল, এইটা হচ্ছে কি দূরত্ব। এই যে আঁকা বাঁকা পথে গেল, আঁকা বাঁকা পথে যাওয়া মানে কি এই যে দূরত্ব। আর এই যে এ বিন্দু থেকে দেখি সোজায়, এই যে এইটা হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট বা সরণ। সরণ আর দূরত্বের মধ্যে বুঝছিস কোনো? মনে করে যে আমাদের নবাবগঞ্জ বাজার, যদি রাস্তা চললে আঁকা বাঁকা পদে মনে করি যে হাজিপাড়া দিয়ে ওইদিক সোজা আঁকা বাঁকা পথে যাওয়া যায়, এটা হচ্ছে কি তাইলে দূরত্ব। আর কিন্তু মনে করি যে দলা দিয়ে যদি সোজায় যায় তাহলে এটা কি সরণ। মানে সরণ হচ্ছে কি সর্বনিম্ন যে দূরত্বটা, মানে সর্বোচ্চ দূরত্ব বলতে আঁকা বাঁকা পথে যদি তুই যাস তাহলে কি দূরত্ব। ভেরি গুড। এখন দেখ আমি বলছি যে আচ্ছা বইয়ের রিডিংটা বলি। ধরা যাক তুমি এ বিন্দুতে আসো,
ভালো কথা, আমি আছি। তোমার অবস্থান এখন এই বিন্দুতে। এখন তুমি সাইকেল চালিয়ে আঁকাবাঁকা পথটি ধরে ৪ মিটার, মানে আঁকাবাঁকা পথটা ধরে ৪ মিটার হাঁটছে নাকি? ভালো কথা। ৪ মিটার করে বি বিন্দুতে পৌঁছবে। আমরা বলতে পারবো এবং বি বিন্দুর ভেতরকার দূরত্ব, এ আর বি বিন্দুর, এ বিন্দু এবং বি, এ বিন্দু এবং বি বিন্দুর ভেতরকার দূরত্ব ৪ কিলোমিটার। ৪ কিলোমিটার। আচ্ছা, দূরত্ব একটি, তাহলে কি দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি। এটা প্রকাশে কোনো দিক প্রয়োজন হয়েছে? না। আচ্ছা, কাজেই এ এবং বি বিন্দুর ভেতরকার দূরত্ব বোঝানোর জন্য কোনো দিকের কথা বলে দিতে হবে না। ঠিক আছে? আচ্ছা দেখ, এখন আমরা এ বিন্দুর সাপেক্ষে এই পথটি ধরে বি বিন্দুর দূরত্ব বের করেছি। ভালো কথা, করেছি তো, ৪ কিলোমিটার। এখন ইচ্ছে করলে, এখন কি ইচ্ছে করলে এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর সরণ বের করতে পারি। সরণ বলতে বোঝানো হয় এ বিন্দুর অবস্থানের সাপেক্ষে বি বিন্দুর অবস্থান। আচ্ছা, সরণ হচ্ছে কি, এই যে এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর যে অবস্থান। আচ্ছা, সরণ বের করতে পারি। সরণ বলতে বোঝানো হয় এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান। এ বিন্দু থেকে বি বিন্দুর পর্যন্ত, এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত একটা তীর চিহ্ন সরল রেখা দিয়ে সরণটি দেখানো হয়েছে। তীর চিহ্ন বলটা কোনটা? এই যে তীর চিহ্নটা আছে না, এই যে তীর চিহ্ন, এই যে তীর চিহ্ন, এটা দিয়ে ওরা কি বুঝেছে? ডিসপ্লেসমেন্ট বা সরণ বোঝানো হয়েছে। আচ্ছা, এখন সরণ এটা বুঝাইছে। উম আচ্ছা, কি বলছে যে এই ছবিতে স্বর্ণের মান হচ্ছে ৩ কিলোমিটার এবং দিকটি হচ্ছে স্বর্ণের দিক। এই যে তীর চিহ্ন দিয়ে বুঝাইছে, এটা হচ্ছে কি স্বর্ণের দিক। স্বর্ণ হচ্ছে কি একটা ভেক্টর রাশি, এর মান ও দিক দুইটাই আছে। দিক বুঝাইছে কোন দিক? এই যে সোজাসুজি, সোজাসুজি যে দিকটা, এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে কি স্মরণ। আর আঁকা বাঁকা যে পথে গেল, এটা হচ্ছে কি দূরত্ব। ভেরি গুড। আচ্ছা, তুমি যদি, এখানে বলছে কি, তুমি যদি সাইকেল দিয়ে আরো ২ কিলোমিটার অতিক্রম করে মোট ৬ কিলোমিটার পথ অতিক্রম করে সি বিন্দুতে পৌঁছাও, তোমার স্মরণ হবে তীর চিহ্ন সরল রেখা এসি, যার মান হবে 1.5 কিলোমিটার। হলো, এবং সেখানেও ভেতরের দিকটি তোমার স্মরণের দিক। যদিও তুমি আঁকাবাঁকা পথ ধরে বেশি দূরত্ব অতিক্রম করছো, কিন্তু স্মরণ কম হয়েছে, অর্থাৎ বেশি দূরত্ব অতিক্রম করলেই বেশি স্মরণ হবে, সেটিও সত্য নয়। শুরু থেকে শেষ পর্যন্ত অবস্থানের পার্থক্য হচ্ছে স্মরণ। এ থেকে শুরু করে আঁকাবাঁকা পথে বি দূরত্ব ৪ কিলোমিটার। ঠিক একইভাবে বি থেকে এ পর্যন্ত ৪ কিলোমিটার, দুটোই সমান। কিন্তু লক্ষ্য করলে দেখো, একে বি পর্যন্ত সরণ, বি থেকে এ পর্যন্ত সরণ কিন্তু সমান নয়। অবশ্যই সমান সরণ, মানে সরণটা সমান নয়। আচ্ছা, একটি আরেকটি নেগেটিভ বা ঋণাত্মক। যদি এই দিক যাই তাহলে পজিটিভ, আর এই দিক ফিরে আসলে নেগেটিভ। সরণ কি? আচ্ছা, ভেক্টর হিসাব লিখতে পারি। আচ্ছা, যদি এ বি যাই, এই দিকে যদি যাই এ বি, এইটা যদি উল্লট করে দেই, তাহলে কি হবে? মাইনাস বি এ ভেক্টর। তাহলে বি থেকে এর দিকে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। দূরত্ব ও সরণ এই দুটোর মাত্রা হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা। সরণের মাত্রা হচ্ছে কি এল, আর দূরত্বের মাত্রা হচ্ছে কি এল। কিন্তু পার্থক্যটা কোথায়? সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, আর দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি। কারণ সরণ প্রকাশের জন্য মানের সাথে সাথে দিকের প্রয়োজন, আর দূরত্ব প্রকাশের জন্য এটা শুধু মানের প্রয়োজন। তাহলে এখন আবার কি, মানে এবার কি আবার বুঝতে লাগবে সরণ আর দ্রুতির মধ্যে পার্থক্য, সরণ এবং দূরত্বের মধ্যে পার্থক্য। শর্টকাট যে রাস্তা, পথে যে দূরত্বটা, সেটা হচ্ছে দূরত্ব। আচ্ছা, গেল।
ভালো কথা। সরণের মাত্রা হচ্ছে কি, এটা বল লাগবে। সরণের মাত্রা হচ্ছে এল, দূরত্বের মাত্রাও এল, সরণের মাত্রা এল। হ্যাঁ, সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, আর এল হচ্ছে মানে দূরত্ব হচ্ছে একটা কি, স্কেলার রাশি। এবার আসি দ্রুতি। একটা হচ্ছে দ্রুতি, এটা হচ্ছে কি দ্রুতি, আর একটা হচ্ছে বেগ। স্পিড এন্ড ভেলোসিটি। ভেলোসিটি মানে হচ্ছে কি বেগ, স্পিড মানে কি দ্রুতি। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, বেগ বলতে কি বোঝানো হয় আমরা সবাই মোটামুটি জানি। জানি তো বেগ বলতে কত বেগে আইসেছে হে সে, এটা তো জানি তো নাকি? মোটামুটি আমরা জানি কোনো কিছু কত দ্রুত যাচ্ছে তার পরিমাপটা হচ্ছে কি বেগ। তবে পদার্থ বিজ্ঞানের ভাষায় বেগের একটা সুনির্দিষ্ট অর্থ আছে, এবং বেগের পাশাপাশি দ্রুতি বা স্পিড নামে আরো একটা রাশি ব্যবহার করি। আমরা যদি দূরত্ব এবং সরণ এই দুইটা ভালোভাবে বুঝে থাকি, তাহলে দ্রুতি আর বেগ নামক রাশি দুটো খুব সহজে বুঝতে পারবো। আচ্ছা, প্রথমে এইটা মন থেকে বল যে দূরত্ব আর সরণ এই দুইটা কি ভালোভাবে বুঝছিস? বুঝছিস তো? আচ্ছা, ঠিক আছে। এখন দেখ, দ্রুতি দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার দ্রুতি বলে। 20 সেকেন্ডে তুমি যে 100 মিটার দূরত্ব অতিক্রম করো, তাহলে সেটা হচ্ছে দ্রুতি। ঠিক আছে, না এটা একটা উদাহরণ দিছে। সাপোজ এই যে দেখা যাচ্ছে কি, এই যে দ্রুতি হচ্ছে কি, আচ্ছা এটা হচ্ছে কি দ্রুতি নাকি? দ্রুতি হচ্ছে কি, দেখা যায় এইখানে একটা পথ আছে, এই যে তুই এইখানে যাবি, এই যে আঁকা বাঁকা পথ যেটা ধরে এলো, এই যে আঁকা বাঁকা পথে মনে করি এইটা হল তোর কত, 5 কিলোমিটার, বললাম যে 5 কিলোমিটার। কিন্তু এই যে সোজাসুজি এই পথে গেলে এইটা হচ্ছে কি সরণ না? তাহলে সরণ ধর যে তার কত 2.5 কিলোমিটার। তাহলে দ্রুতি হল কি, তাহলে দ্রুতি হবে কি এই যে মোট দূরত্ব, এটা কি দ্রুতি হবে কি উৎপাদনশীল যে মোট দূরত্ব বাই যে সময়টা লাগছে। ঠিক আছে, এইটা হচ্ছে কি দ্রুতি। তাহলে দ্রুতি বল, দ্রুতি হচ্ছে কি মোট দূরত্ব বাই সময়, মুখস্থ কর যে এই যে মোট দূরত্ব ওইখানে যাইতে এ অবস্থান থাকিয়া থাকি বি অবস্থানে যাইতে যে সময়টা লাগছে, ওইটা দিয়ে ভাগ দিলে সময়, এটা হচ্ছে কি দ্রুতি। আচ্ছা, ভালোভাবে কথা আচ্ছা দেখি। আর সময়ের মাত্রা কিন্তু টি, টাইম টি। ঠিক আছে, আচ্ছা ওটা দ্রুতি মাত্রাটা পরে দেখেছি। আচ্ছা, বেগ, এবার আসি কি বেগ। বেগ হচ্ছে সময়ের সাথে সরণের পরিবর্তনের হার। সরণ তাহলে কোনটা, এই যে আঁকা বাঁকা পথে, আঁকা বাঁকা পথে এটা গেল, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই যে সোজাসুজি যে পথটা এইটা হচ্ছে কি সরণ। আচ্ছা, বেগ হচ্ছে সময়ের সাথে সরণের পরিবর্তনের হার। যদি 20 সেকেন্ড সময় একটি নির্দিষ্ট দিকে তোমার অবস্থান থেকে 50 মিটার দূরত্ব হয়, তাহলে বেগের মান হচ্ছে, আচ্ছা যেটা দিছে এইটা নাকি? তোমার বেগ, তোমার বেগের দিক হচ্ছে সেই নির্দিষ্ট দিক। বেগের যেহেতু ভেক্টর রাশি, তাই এটি নির্দিষ্ট দিক করে নির্দিষ্ট নির্দিষ্ট মানে দিক করে দিতে হবে। আচ্ছা, এখানে এখানে একটা বিষয় লক্ষ্য করা যেতে পারে। আমরা যদি শুধু সরল রৈখিক গতি বিবেচনা করি, তাহলে বেগ আর দ্রুতির মাঝে তেমন কোনো পার্থক্য নেই। বেগের মানটি হচ্ছে দ্রুতি, দ্রুতি বেগের ভেতরকার আচ্ছা সম্পর্ক বোঝানোর জন্য কয়েকটা উদাহরণ দিচ্ছে। আচ্ছা, উদাহরণ আগে দেখি আমরা কি বলছি। দ্রুতি এই যে দূরত্ব, মোট দূরত্ব বাই সময়। কিন্তু এবার যে ভেলোসিটি বা বেগ, আচ্ছা প্রথমে আসলে কি বেগ নাকি? তাহলে বেগ কি হবে এখন বল, বেগ তাহলে কি হবে, এখানে বেগ কি হবে, সরণ বাই
স্মরণ বাই সময়, স্মরণ বাই সময়, ঠিক আছে? স্মরণ বাই সময় এটা হচ্ছে কি বেগ। এটা হচ্ছে কি তাহলে বেগ হচ্ছে কি স্মরণ বাই সময়, আর দ্রুতি হচ্ছে কি মোট দূরত্ব বাই সময়। আচ্ছা উদাহরণটা দেখি নাকি?